ওকে, আমরা শুরু করব উইথ ন্যাচারাল ভাইব্রেশন। বলতো হোয়াট ডু উই মিন বাই ন্যাচারাল ভাইব্রেশন? ন্যাচারাল ভাইব্রেশন, ন্যাচারাল ভাইব্রেশন, হ্যাঁ মানে অকার ন্যাচারালি, নট ইন নেচার বাট ন্যাচারালি। মানে ধর আমি যদি এই পেনটাকে টোকা দিই, এক টাইপেরই আওয়াজ হয়। 10 বার টোকা দিয়েছিস, খেয়াল করেছিস যে এক টাইপেরই আওয়াজ বেরোচ্ছে? কখন এরকম আলাদা টাইপের কি আওয়াজ বেরোচ্ছে না। কিন্তু যদি আমি এইটাকে টোকা না দিই, এইটাকে টোকা দিই, আলাদা টাইপের আওয়াজ। এইটার এক রকমের আওয়াজ, এটা আলাদা টাইপের আওয়াজ, হালকা ডিফারেন্স। আবার যদি, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব আওয়াজ আছে। এটাকে টোকা দিই, দেখেছিস আওয়াজটা আলাদা। আবার ধর আমি যদি এই আমার মোবাইলের স্ক্রিনটাকে টোকা দিই, দেখ যতবার টোকা দেবো, বুঝতে পারছিস যে একটা ফিক্সড টাইপেরই আওয়াজ আছে। কারোর কাছে মেটাল ব্যাঙ্গেল আছে, সৃজন দে ওটা ফার্স্ট, হ্যাঁ চুড়ি আছে, চুড়ি বা মেটাল ব্যাঙ্গেল আছে। ওকে, তাহলে দেখ যে জিনিসটাকে টোকা দিচ্ছি তার একটা নিজস্ব আওয়াজ হচ্ছে। তাহলে এটাকে যদি টোকা দিই, ভালো করে শুনবি, শুনতে পাচ্ছিস? তার মানে প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব আওয়াজ। আমি যদি বইটাকে টোকা দিই, বুঝতে পেরেছিস? তার মানে এভরিথিং হ্যাজ ইটস ওন সাউন্ড। এবার সাউন্ডের ভেরিয়েশন কিসে হয়? আমি যদি তোর সাথে এইভাবে কথা বলি, তুই আমার আওয়াজটা চিনতে পারবি। শাস্ত্রীতা কথা বল, হ্যালো বল, বুঝতে পারলি? তাহলে আমার গলাটা শাস্ত্রীতার থেকে ভারী, তাই না? শাস্ত্রীতার গলা কি আমার থেকে পাতলা? বলি না ভারী আওয়াজ, পাতলা আওয়াজ, এই বিভিন্ন ধরনের। হ্যাঁ বল, পিচ আসছে, ওগুলো পরে আসছে। তার মানে এই যে বিভিন্ন ধরনের আওয়াজ, কারুর আওয়াজ কারুর মতো শোনাচ্ছে, কারুর আওয়াজ শোনাচ্ছে না। তার মানে একটা ফ্রিকোয়েন্সির তো পার্থক্য হচ্ছে। এবার ধর যদি আমি কোনো একটা অবজেক্টকে ভাইব্রেট করাই এবং ভাইব্রেট করিয়ে রেখে দিই, তাহলে সে তার একটা নিজস্ব ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে। তাহলে প্রত্যেকটা অবজেক্টের একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে। কনসেপ্ট ক্লিয়ার হলো? প্রত্যেকটা অবজেক্টের একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে। এই যে ওন ফ্রিকোয়েন্সি, এভরি অবজেক্ট ভাইব্রেটস উইথ ইটস ওন ফ্রিকোয়েন্সি ন্যাচারালি, দ্যাট ইজ নোন অ্যাজ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন। বোঝা গেল? আচ্ছা, আমরা প্রত্যেকে এইটাকে দেখছি। ওকে, এটা দেখতে পাচ্ছি, আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। দেখ একটা জিনিস মাথায় রাখবো, এই যে লেন্থটা যেখানে আমি আঙুলটা রেখেছি সেখান থেকে এইটা হচ্ছে ওর লেন্থ। প্রথমে আমি এই লেন্থটাকে বড় করে দিয়েছি। কত করেছি? এত বড়, ঠিক আছে? লেন্থটাকে এতটা বড় করে দিয়েছি, দেখা যাচ্ছে। এটাকে আমি জড়িয়ে নিলাম। ক্লিয়ার? এটাও ক্লিয়ার, রাইট? কেউ স্টপ ওয়াচ দে, সামওয়ান টার্ন অন দ্য স্টপ ওয়াচ। মোবাইল, শাস্ত্রিতা, টার্ন অন দ্য স্টপ ওয়াচ। আচ্ছা এখানে আমার এখানে গৌরব কাম হিয়ার। এখানে স্টপ ওয়াচটা অন করবি, ওখানে দেখা যায় যেন স্ক্রিনে, ঠিক আছে? হ্যাঁ অন করবি। 1 2 3 স্টার্ট। 10টা কাউন্ট হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10। অফ কর। হয়েছে? কত সেকেন্ড লেগেছে? 15 সেকেন্ড, তাই না? কত সেকেন্ড? 15 সেকেন্ড, তাই তো? তার মানে 10টা অসিলেশন হতে 50 সেকেন্ড লাগলো। তখন এতটা বড় ছিল। আমি কি করলাম? লেন্থটাকে ছোট করে আনলাম, এইটুকু লেন্থ আনলাম। কতটুকু? এইটুকু। আচ্ছা আর একটু বড় করে, এইটুকু। ওকে, নেক্সট স্টার্ট করবি আবার। 15 সেকেন্ড মাথায় রাখবি। নেক্সট এইটুকু। দেখ এখান থেকে ছেড়ে দিলাম। 1 2 3 স্টার্ট। 1 2 3 4 5 6 7 8
9 10 স্টপ। কত সেকেন্ড হলো দেখা সবাইকে? 12 সেকেন্ড। কত সেকেন্ড হলো? 12 সেকেন্ড। তার মানে ফ্রিকোয়েন্সি পাল্টে গেল তো। তাহলে একটা অসিলেশন হতে আগেরটাই লেগেছিল 1.5 সেকেন্ড, এখানে একটা অসিলেশন হতে লাগছে কত? 1.2 সেকেন্ড। টাইম পিরিয়ড কমছে, টাইম পিরিয়ড কমলে কে বাড়ে? ফ্রিকোয়েন্সি বাড়ে, ফ্রিকোয়েন্সি বাড়ছে। এবার দেখ এটাকে আমি ছোট করে আনলাম, এইটুকু লেন্থ, কতটুকু? এইটুকু লেন্থ। স্টার্ট করবি 10 1 2 3 স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 অফকোর্স কত হচ্ছে? 7 সেকেন্ড। আমি তো ওকে ভাইব্রেট করাচ্ছি না, আমি করাচ্ছি ওকে ভাইব্রেট না। তাহলে ওর যেমন যেমন লেন্থ পাল্টেছে ওর ভাইব্রেশন একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পাল্টেছে। মানে এবার মনে হতেই পারে স্যার তুমি তো এতটা ঘুরিয়ে দিয়েছো তাই হয়তো এরকম লাগছে, হয়তো অন্যরকম একটু কম ঘোরালে হয়তো এরকম লাগতো না। ধর আমি একটা লেন্থকে ফিক্স করে দিলাম, ধর এই লেন্থটাকে আমি ফিক্স করে দিলাম। ওকে, ফিক্স করে আমি প্রথমে এতটা দূর থেকে চালাচ্ছি 1 2 3 দেখা ওইদিকে স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 হলো। কত হয়েছে? 10 সেকেন্ড। আমি এই লেন্থটা পাল্টাচ্ছি না। এবার আমি সামান্য একটু, আগে তো অনেকটা দিয়ে করলাম, এবার সামান্য একটু করব। তার এইখান থেকে অল্প একটু থেকে করছি, দেখ খুব অল্প থেকে করছি 1 2 3 স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 কত হয়েছে? ওই 10-এর কাছাকাছি। মানে আমরা তো একটুখানি পারফেক্টলি করতে পারিনি, কিন্তু বোঝা গেল যে ওইটা করেও 10 সেকেন্ড হলো, এটা করেও এরকম হলো না যে 10 সেকেন্ড ছিল ওটা 12 সেকেন্ড হয়ে, তা হয়নি। ওটা সামান্য একটু আমাদের ধরতে সমস্যার জন্য। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমি এটা বাড়াই বা কমাই, আমি অ্যাম্পলিটিউড এখান থেকে শুরু করে এত দূর করে করি, বা আমি সামান্য একটু এখান থেকে নিয়ে এতটুকু করে করি, আলটিমেটলি আমার ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড সেম থাকছে। থ্যাংক ইউ। এটুকু আমরা বুঝতে পারলাম যে আলটিমেটলি আমার ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড সেম থাকছে। তার মানে যেমন ওর একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন আছে, যেমন তোর পেনে যে আওয়াজটা হচ্ছে একই টাইপের আওয়াজ হচ্ছে, তো তাহলে ওরও নিশ্চয়ই একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন আছে। তাহলে প্রত্যেকেরই একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন আছে। নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই যে প্রত্যেকের নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন আছে, এটাকেই আমরা বলবো তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা ন্যাচারাল ভাইব্রেশন। কি বলবো? শুনতে পাইনি, কি বলবো? ওকে, সো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কি বলবো? ওকে, বা ন্যাচারাল ভাইব্রেশন কি বলবো? ওকে, তাহলে যেমন আমরা এই ক্ষেত্রে একটা পেন্ডুলামকে দেখছি, পেন্ডুলামের ক্ষেত্রে ইকুয়েশন হচ্ছে টাইম পিরিয়ডের, আমরা ছোটোবেলা থেকে করছি যে ফর পেন্ডুলাম টি ইকুয়ালস টু 2π√L/g। মনে পড়েছে ক্লাস 9-এ চ্যাপ্টার নাম্বার 1C করেছিলাম। তার মানে এখানে লেন্থ কি? এটা হচ্ছে এফেক্টিভ লেন্থ অফ পেন্ডুলাম। জি কি? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আচ্ছা, আমরা যখন টিউনিং ফর্ক নিয়ে কাজ করি, মনে আছে যে আমাদের যদি এরকম একটা টিউনিং ফর্ক দেওয়া থাকে এবং টিউনিং ফর্কের গায়ে যদি কোনো একটা নাম্বার দেওয়া থাকে, তাহলে আমরা ধরো 512 লেখা আছে, ওকে 512, তাহলে এইটা কি ধরি? 512 হার্টজের টিউনিং ফর্ক ধরি। তাহলে কি করে বুঝি এটা 512 হার্টজ? এর ফ্রিকোয়েন্সি আউটপুট দেখে। তার মানে একে আমি যতই স্ট্রাইক করি না কেন, এর থেকে যে ফ্রিকোয়েন্সিটা পাবো দ্যাট উইল বি ফিক্সড 512 হার্টজ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে এর ক্ষেত্রে এর যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেটা কত হবে? 500। গুড। এর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কত হবে? পরিষ্কার হয়েছে? আচ্ছা, এটা বুঝলাম। ধরো তোমাকে একটা স্ট্রিং দেওয়া হলো, কারোর বাড়িতে গিটার আছে, কার বাড়িতে আছে? তোর বাড়িতে। কারোর বাড়িতে কোনো স্ট্রিং ইনস্ট্রুমেন্ট আছে গিটার ছাড়া? এনিওয়ান? নেই। আচ্ছা, যদি কেউ গিটার দেখে থাকো,
যদি কেউ দেখে থাকো গিটার, তাহলে সে একটা জিনিস দেখতে পারবে, দ্যাট ইজ যে গিটারের যে স্ট্রিং আছে, গিটারের এই পাশের স্ট্রিংটা হয় খুব মোটা, তারপরেরটা হয় তার থেকে একটু পাতলা, তারপরেরটা তার থেকে একটু পাতলা, তারপরেরটা ভীষণ পাতলা। 5 স্ট্রিং হলে 5টা তার থাকে, 4 স্ট্রিং হলে 4টে তার থাকে। একটা খুব মোটা হয়, পাতলা 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 পাতলা। আচ্ছা, যেটা সব থেকে মোটা হয় তার আওয়াজটা ভারী শোনায় না পাতলা শোনায়? ভারী। বোঝা গেল তার আওয়াজটা কেমন শোনায়? ভারী। একটা ফর্মুলা আছে যে 1/2L √T/M। বোঝা গেল? 1/2L √T/M। লিখে নাও, T stands for tension, T stands for tension, M stands for mass per unit length, L stands for length of the wire। তাহলে এইটা stands for tension, এইটা stands for mass per unit length, এইটা stands for length of the wire। তাহলে এটা কি? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ইন আ স্ট্রিং। আচ্ছা, একটুখানি একটা একটা করে বুঝছো। মনে কর এর মধ্যে থেকে কোনো একটা স্ট্রিংকে আমি তুলে নিচ্ছি, সাপোজ একটা স্ট্রিং। তাহলে এই স্ট্রিংয়ের তো একটা ক্রস সেকশনাল এরিয়া আছে, ধরো এর রেডিয়াস হচ্ছে r, তাহলে এর ক্রস সেকশনাল এরিয়া কত হবে? πr²। মনে করো এর লেন্থ হচ্ছে l, এর ভলিউম কত হবে কেউ বলতে পারবে? এর ভলিউম কত হবে? এর ভলিউম হবে πr²L, রাইট? আচ্ছা, আমি যদি ডেনসিটিকে মাস পার ইউনিট ভলিউম লিখি, তাহলে ডেনসিটি কি হবে? মাস বাই ভলিউম, তাই হবে না? তাহলে মাস ইকুয়ালস টু কি লিখতে পারি? নিশ্চয়ই ডেনসিটি ইনটু ভলিউম লিখতে পারি না? আচ্ছা, আমাকে একটা কথা বল, যে এই ফর্মুলাটা যদি আমরা আসি, তাহলে এটাই লিখতে পারি যার ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/2L √T বাই মাসের জায়গায় লিখতে পারি যে ডেনসিটি ইনটু ভলিউম লিখতে পারি। আচ্ছা, কিন্তু এইটা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, তার মানে ডেনসিটি ইনটু ভলিউম পার ইউনিট লেন্থ লিখতে পারি। আচ্ছা, এটাকে লিখতে পারি এখান থেকে যে ইকুয়ালস টু 1/2L √T বাই ডেনসিটি, ভলিউমের জায়গায় লিখতে পারি দেখ πr² ইন্টু L। তাহলে ডেনসিটি ইন্টু πr² ইন্টু L বাই L কেটে গেল, তাহলে এটাকে লিখতে পারি যে 1/2L √T বাই πr² ইন্টু ডেনসিটি। আচ্ছা, এখান থেকে একটা জিনিস দেখব, তাহলে কার কার উপরে ডিপেন্ড করছে ফ্রিকোয়েন্সি? যদি টেনশন বাড়াই তাহলে ফ্রিকোয়েন্সি বাড়বে, যদি ডেনসিটি কমাই তাহলে ফ্রিকোয়েন্সি বাড়বে, যদি রেডিয়াস বাড়াই তাহলে ফ্রিকোয়েন্সি কমবে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি কমবে মানে আওয়াজটা ভারী হবে। ছেলেদের গলা বেশি ভারী, তাই ছেলেদের গলার ফ্রিকোয়েন্সি কম। মেয়েদের গলা খুব শ্রিল, তাই মেয়েদের গলার ফ্রিকোয়েন্সি বেশি। তাহলে এখানে নিচেরগুলো যদি কম হয় তাহলে আওয়াজটা ভারী হবে, নিচেরগুলো যদি বেশি হয় তাহলে আওয়াজটা, এই নিচেরগুলো যদি কম হয় তাহলে আওয়াজটা পাতলা হবে, নিচেরগুলো যদি বেশি হয় তাহলে আওয়াজটা ভারী হবে। ওকে, আচ্ছা, একটা একটা করে দেখি। তাহলে যে গিটারের তারটা, গিটারের যে সব থেকে মোটা তারটা, তাহলে সেই তারের আওয়াজ ভারী হয় না পাতলা হয়? ভারী হয়। তার রেডিয়াস মোটা না পাতলা? মোটা। দেখেছিস, মানে আর বেশি। ক্লিয়ার হলো? আচ্ছা, ধরো আমি একটা তার কোনো একটা অন্য সুতো দিয়ে করলাম, আর ওই তারটাই কোনো একটা আর একটা অন্য সুতো দিয়ে করলাম। যে দুটো মেটাল দিয়ে করলাম, কোনো মেটালটা হয়তো বেশি ডেন্স, কোনো মেটালটা হয়তো কম ডেন্স। তাহলে যদি আমি একটা বেশি ডেন্স মেটাল দিয়ে করি তাহলে ফ্রিকোয়েন্সি কী হবে? কমে যাবে, ভারী হবে। যদি আমি একটা কম ডেন্স মেটাল দিয়ে করি তাহলে ফ্রিকোয়েন্সি কী হবে? বেড়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, টেনশন খেয়াল করে দেখবি, তোর বাড়িতে দিদির ভায়োলিন আছে, ওটাকে খেয়াল করে দিবি, তারটাকে যত প্যাঁচ দিবি তত দেখবি আওয়াজটা তত শার্প হয়।
খেয়াল করে দেখবি যে ওই গিটার স্ট্রিংয়েই গিটারের তারটাকে তুই যত টান দিবি, যত টেনশন বাড়াবি, তত তার ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করতে থাকে, তার মানে তত কানে লাগতে থাকে বেশি, তাই না? আর যত হালকা করবি তো ঘ ঘ করে আওয়াজ হবে। যত ওটাকে টান দিবি তত এইরকম টাইপের আওয়াজ, মানে কী হবে, টেনশন যদি বাড়ে, ফ্রিকোয়েন্সি যদি ইনক্রিজ হয়ে যাবে, তাই আওয়াজটাও চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এরকম যেরকম আমরা এই কেসে দেখলাম যে আমরা একটা স্ট্রিংয়ের ক্ষেত্রে দেখলাম, এটা শুধু স্ট্রিং নয়, প্রত্যেকটা কেসেই দেখা যায়। আচ্ছা, যখন তুই ধর তবলা ইউজ করছিস, তবলার উপরে যখন স্ট্রাইক করছিস, তখন তুই বেশি ফ্রিকোয়েন্সির আওয়াজ পাস, নাকি তুই যখন বাওয়ার উপরে গুম গুম করে মারছিস তখন তুই বেশি ফ্রিকোয়েন্সির আওয়াজ পাস? কোনটায় ফ্রিকোয়েন্সি বেশি, কোনটা কানে শার্প বেশি লাগে? তবলাটা। তাহলে তবলার যে সারফেসটা সেটা ছোট না বড়? ছোট। তাহলে বায়ার সারফেস বড়, তাহলে বায়ার সারফেস বলো, তবলার সারফেস ছোট, ওর সারফেসটা বড় বলে আমার আওয়াজটা কী করছে, গুম গুম করে আওয়াজ হচ্ছে, এটা বেশি আওয়াজ হচ্ছে। আচ্ছা, এরকম মনে কর তুই যখন খোল বাজাচ্ছিস, খোলের তো একই লেন্থ, একটা সাইডে ছোটো মুখ থাকে, একটা সাইডে বড় মুখ থাকে, কোন দিকে মারলে টুং করে আওয়াজ হয়? ছোটো মুখে। ছোটো মুখে কি চামড়ার যে এরিয়াটা সেটা ছোট না বড়? ছোট। বড় মুখে চামড়ার এরিয়াটা ছোট না বড়? বড়। বোঝা গেল? আচ্ছা, দেখবি যে সিনেমায় বা বাহুবলীতে আমরা দেখেছি এরকম বড় বড় ড্রাম, মালে দুম দুম করে আওয়াজ, মানে খুব হাই বেসের আওয়াজ হয় না? ওর চামড়ার এরিয়াটা কত, ছোট না আরও বড়? আরও বড়। তার মানে যত চামড়ার এরিয়া বড় হচ্ছে তত আমার ফ্রিকোয়েন্সি কী হচ্ছে, ডিক্রিজ করছে। তাহলে এরকম আমাদের অনেক এক্সাম্পল আছে, প্রচুর এক্সাম্পল আছে। টিউনিং ফর্ক রয়েছে, এয়ার কলম নিয়ে আমরা বলতে পারি, ঠিক আছে? এয়ার কলম দেখো, এয়ার কলম একটু বুঝবো। এয়ার কলম আমরা যখন জল ভরেছি তখন কি আমরা একটা জিনিস দেখেছি যে জল যখন ভরতে থাকে আমরা প্রায় সবাই বুঝতে পারি যে জল ভরা হয়ে আসছে? খেয়াল করে দেখেছি? আচ্ছা, আমাকে একটা কথা বল, যে মনে কর এই হচ্ছে আমার একটা জলের ব্যাপার, এখানে আমি জল ভরছি, সাপোজ এইটুকু অবধি জল ভরা আছে, আর সাপোজ এইটাতে আর একটু বেশি অবধি জল ভরা আছে, নিচে জল, এই দিকটা ওপেন। তাহলে এইটার জলের উপরে এই লেন্থ আছে ধরলাম 10 সেন্টিমিটার, এইটার জলের উপরে এই লেন্থ আছে ধরলাম 5 সেন্টিমিটার। বলতো কোনটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বেশি হবে? কার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বেশি হবে বল দেখি? না, এফ প্রপোর্শনাল টু 1/L। তার মানে যদি লেন্থ বাড়ে তাহলে ফ্রিকোয়েন্সি কী হবে? কমবে। তাহলে এইটা হবে কম ফ্রিকোয়েন্সির, এইটা হবে তাহলে বেশি ফ্রিকোয়েন্সির। খেয়াল করে দেখবি বাড়িতে যখন জল ভরিস, যত জলটা ভরে আছে দেখবি আওয়াজটা তত পাতলা হতে থাকে। খেয়াল করে দেখেছিস? যত জল ভরতে থাকে আওয়াজটা তত খেয়াল করে দেখবি জল ভরলে আওয়াজ পাতলা হয়। ওকে, আচ্ছা আমাদের দিদির কাছে যা। আচ্ছা, আমরা আওয়াজটাকে শুনবো। ওকে, আওয়াজটা ভালো করে শোন। তাহলে আমরা কি এখান থেকে রিয়েলাইজ করতে পারলাম যে প্রথমে আমাদের আওয়াজটা কেমন ছিল? ভারী ছিল, তারপরে আওয়াজটা কি হলো? পাতলা হয়ে গেল, তাই না? তাহলে আওয়াজটা প্রথমে ভারী ছিল, ধীরে 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 যত টাইম গেল আওয়াজটা কি হলো? পাতলা হয়ে গেল, রাইট? তার মানে এখান থেকে আমাদের একটা জিনিস পরিষ্কার, যে যখন লেন্থটা কমে আসছে
তখন ফ্রিকোয়েন্সি পাতলা হয়ে আসছে, মানে ফ্রিকোয়েন্সি কী হচ্ছে, বাড়ছে না কমছে, বাড়ছে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আসি এর পরের জিনিসে। এবার না, এই যে আমরা পাইপের কথা বলছি, এই পাইপ দু ধরনের, বইটা বন্ধ করে দাও। এই পাইপ দু ধরনের হয়, একটাকে বলে বোথ এন্ড ওপেন পাইপ, একটাকে বলে ওয়ান এন্ড ওপেন পাইপ। ওকে, দেখো বোথ এন্ড ওপেন আর ওয়ান এন্ড ওপেন, কি পার্থক্য রয়েছে? ধরো তুমি যদি একটা বোথ এন্ড ওপেন পাইপকে নাও, তার এই এন্ডটাও ওপেন হবে, তার এই এন্ডটাও ওপেন হবে, বোথ সাইড ওপেন। ওয়ান এন্ড ওপেন পাইপ নিলে শুনেই বুঝতে পারছো যে একটা এন্ড কি হবে, ওপেন, আর একটা এন্ড হবে ক্লোজড। ওকে, আচ্ছা, এই যে পাইপটা, এই পাইপটার মধ্যে আমরা যে কোনো রকমের ফ্রিকোয়েন্সি পেতে পারি। তোমাকে ফর এক্সাম্পল দেখাচ্ছি। তুমি যদি মনে করো এইখানে এরকম একটা ওয়েভ তুমি জেনারেট করতে পারো, বোঝা গেল? তুমি যদি মনে করো তুমি এটার মধ্যে এইরকম আর একটা ওয়েভ জেনারেট করতে পারো। দেখো, তুমি মনে করলে তুমি এর মধ্যে এইরকম আর একটা ওয়েভ জেনারেট করতে পারো। ক্লিয়ার হলো? তুমি যদি মনে করো তুমি এইটার মধ্যে এইরকম আর একটা ওয়েভ জেনারেট করতে পারো। ভালো করে দেখবে, একটু ডিফিকাল্ট হবে। পরিষ্কার হলো? আমাকে একটা কথা বল, যদি আমার এইরকম একটা ওয়েভ হয়, কেমন? তাহলে আমি যদি এইখান থেকে এইখান অবধি ভাবি, তাহলে কি আমি একটা ওয়েভ পাচ্ছি? সবাই দিকে থাকো, এইখান থেকে এইখান অবধি ভাবি, একটা ওয়েভ পাচ্ছি। আচ্ছা, আমি যদি তাহলে এইখান থেকে এইখান অবধি ভাবি, তাহলে এখানে কি আমি হাফ ওয়েভ পাচ্ছি? পাচ্ছি। আচ্ছা, আমি যদি ভালো করে দেখবে, তাহলে এখানে এইটা মিলিয়ে দেখো, এইখান থেকে এইখান থেকে এইখান, তাহলে আমি এখানে তো একটা হাফ ওয়েভ পাচ্ছি, পাচ্ছি না? পাচ্ছি তো। আবার এইখান থেকে এইখান আমি তো একটা হাফ ওয়েভ পাচ্ছি, আবার এইখান থেকে এইখান আমি কটা হাফ ওয়েভ পাচ্ছি? দুটো হাফ ওয়েভ পাচ্ছি। পাচ্ছি? ভালো করে দেখো, কটা হাফ ওয়েভ পাচ্ছি? দুটো হাফ ওয়েভ পাচ্ছি। তাহলে এখান থেকে আমি দুটো হাফ ওয়েভ পাচ্ছি, তার মানে একটা হাফ ওয়েভ দুটো, তাহলে দুটো হাফ ওয়েভ পাচ্ছি। এখানে দেখো, একটা হাফ ওয়েভ, দুটো হাফ ওয়েভ, তিনটা হাফ ওয়েভ, কটা হাফ ওয়েভ পেলাম? তিনটে হাফ ওয়েভ। তাহলে এখানে তিনটে হাফ ওয়েভ পাচ্ছি। পরিষ্কার? তাহলে এই হাফ ওয়েভ হিসেবে এর যদি ফ্রিকোয়েন্সি হয় এফ, তাহলে এর ডবল পাচ্ছি, তাহলে এটা 2f হবে। এর 3 গুণ পাচ্ছি, তাহলে এটা 3f হবে। বোঝা গেল? তাহলে এখানে আমি কীরকম ফ্রিকোয়েন্সি পাচ্ছি? ইনিশিয়াল যে ফ্রিকোয়েন্সি তার 2 টাইমস 3 টাইমস, তাহলে এরপরে কী পাবো? 4 টাইমস 5 টাইমস 6 টাইমস। তার মানে এই ক্ষেত্রে আমি অল ফ্রিকোয়েন্সিজ পাচ্ছি যাদের রেশিও হবে 1:2:3:... ক্লিয়ার হলো? চলে আসি ওয়ান এন্ড ওপেন পাইপ। দেখ, যখন তোর বোথ এন্ড ওপেন থাকবে, যে কোনো ওপেন এন্ডের ধার থেকে এরকমই পাবো। তার মানে এখানে শুধু পসিবিলিটি একটাই, উইচ ইজ অ্যান্টি নোড। এখানে শুধু অ্যান্টি নোড পসিবল। ওকে, কিন্তু যেই ক্লোজড এন্ড হবে, এখানে অনলি পসিবল হচ্ছে নোড। ওপেনে সবসময় পসিবল অ্যান্টি নোড, ক্লোজডে সবসময় পসিবল নোড। দেখো, ক্লোজডে আমি কি কি পেতে পারি? ক্লোজডে আমি একটা এই রকম পেতে পারি, পেলাম।
আচ্ছা, এইরকম পেলাম মানে কি? এইরকম পেলাম মানে কি বলতে পারি যে এইখান থেকে এইটুকু পেলাম, তাহলে এটাকে বলতে পারি যে 1/4 অফ আ ওয়েভ পেলাম। টোটাল ওয়েভ এখান থেকে এতটা, তুই এটাকে ভাগ কর, তাহলে 1 2 3 4, চারটে পার্টে ভাগ করতে পারিস না? তাহলে চারটে পার্টের মধ্যে একটা পার্ট তো আমি পেলাম। দেখ, এখান থেকে শুধু এইটুকুনি, এইখান থেকে শুধু এইটুকুনি, তাই না? তাহলে 1/4 অফ আ ওয়েভ পেয়েছি। আর কি পেতে পারি ভালো করে দেখবে। তাহলে আমি একটা 1/4 অফ আ ওয়েভ পেলাম। নেক্সট কি পাচ্ছি ভালো করে দেখো, এখানে একটা ওপেন তৈরি হতে হবে, এখানে একটা নোট তৈরি হতে হবে। তাহলে নেক্সট কি এরকম একটা পসিবিলিটি আছে যে এই গিয়ে এই এই পসিবিলিটি আছে। তাহলে এটার ক্ষেত্রে আমি পেলাম 1/4, এটার ক্ষেত্রে দেখ একটা 1/4, দুটো 1/4, তিনটে 1/4, তাই না? তাহলে এটার ক্ষেত্রে আমি পেলাম তিনটে 1/4, বোঝা গেল? এটার ক্ষেত্রে কি হবে, চারটে 1/4 পেতে হবে। তাহলে এই এই ওকে, বোঝা গেল কথাটা? এটার ক্ষেত্রে দেখো, তাহলে এখানে একটা 1/4, দুটো 1/4, তিনটে 1/4, চারটে 1/4, পাঁচটা 1/4, তাই না? তাহলে 1 2 3 4 5, ক্লিয়ার হয়েছে? তাহলে কটা হলো, পাঁচটা 1/4, তাই তো? তার মানে এর ফ্রিকোয়েন্সি যদি হয় এফ, তাহলে আমি এখানে পাবো 3f, এখানে পাবো 5f। আমি কি সব ফ্রিকোয়েন্সিগুলো পাচ্ছি? না। দেখ 1 3 5, তাহলে কোন ফ্রিকোয়েন্সিগুলো পাচ্ছি? অড ফ্রিকোয়েন্সিগুলো পাচ্ছি। তার মানে আমি এটার ক্ষেত্রে শুধুমাত্র অড ফ্রিকোয়েন্সিসগুলোকে পাবো। তাহলে রেশিও কি হবে, 1:3:5। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে এটা এঁকে নাও। আচ্ছা দেখো, এখন করব ফ্রিকোয়েন্সি ফর আ স্ট্রিং। কি দেখতে পাবো স্ট্রিংয়ের জন্য? মনে করো যে তোমার একটা স্ট্রিং আছে, স্ট্রিংটার লেন্থ এইখান থেকে এইখান অবধি। তার মানে স্ট্রিংটার ক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার, যে স্ট্রিংটা এই এন্ডও ফিক্সড, স্ট্রিংটা এই এন্ডও ফিক্সড। আমরা যখন গিটার দেখি তো গিটার, তাহলে গিটার তো একটা এন্ডেই আটকে আছে এমন না, দুটো এন্ডে আটকে থাকে না? তাহলে এই পাশে গিটারের একটা ফ্রেড বোর্ডের মাথায় একটা এন্ড থাকে, এই পাশে গিটারের শেষে একটা এন্ড থাকে। কটা এন্ড থাকে? দুটো এন্ড থাকে। খেয়াল করে দেখবি, যদি এটা তোর গিটার হয়, তাই না? ওর ফ্রেডটা এই অবধি আসে, এখানে একটা গোল মতো থাকে, এখানে দেখবি এরকম একটা টাইপের অ্যাটাচমেন্ট আছে, খেয়াল করে দেখেছিস? দিয়ে ওর বডিটা শুরু হয় এখান থেকে, এই হচ্ছে গিটারের বডি, তাই না? গিটারের তারটা কেমন থাকে? গিটারের তার এইখানে কিছু নবের সাথে আটকানো থাকে, এখানে থাকে দেখবি ওর একটা উঁচু মতো জিনিস, খেয়াল করেছিস কখনো? তাহলে এখানে ওর একটা উঁচু মতো জিনিস থাকে, এখানে ওর একটা উঁচু মতো জিনিস থাকে। আবার দেখবি এখানে একটা মেটালের হোল্ডার আছে, সেই মেটাল হোল্ডার দিয়ে যতগুলো তার ততগুলো ফুটো লাগিয়ে এটাকে এইভাবে অ্যাটাচ করা থাকে। তার মানে আমার যদি একটা স্ট্রিং হয়, স্ট্রিংটা এখান থেকে পাস করে স্ট্রিংটা এর উপর দিকে এর সাথে অ্যাটাচ করা থাকে, তাই না? তার মানে এরকম যতগুলো স্ট্রিং আসবে সবগুলোই এইভাবে অ্যাটাচ করা হবে। আমি আরেকটা স্ট্রিং দিয়ে দেখাচ্ছি, এই থাকে। এই তো সাইড দিয়ে যদি দেখিস, তুই যদি এটাকে এইরকম পাশ থেকে দেখিস, তাহলে কি দেখতে পাবি? তুই দেখতে পাবি এই
এই হচ্ছে গিটারের বডি, এই হচ্ছে গিটারের বডি। এইখানে একটা উঁচু জায়গা আছে, এই যে উঁচু জায়গাটা সেটা আছে এইখানটায়, এরকম জায়গায়, বোঝা গেল? এইখান অবধি এই যে মেটালের প্লেটটা সেটা থাকে, এইখানটায় একটা উঁচু মতো উঠে থাকে, বোঝা গেল? তারটা কি হয়, তারটা এইখান থেকে ওঠে, এখানে নব আছে, নব থেকে ওঠে, উঠে তারটা স্ট্রেট একদম এইরকম এসে একদম এরকম এসে এর সাথে অ্যাটাচ হয়ে যায়, বোঝা গেল? আর এইটা কি, এটা এরকম এই জায়গাতে একটু ওঠা মতো থাকে। ক্লিয়ার? আমার যে হোলটা থাকে, হোলটা থাকে হচ্ছে এই জায়গাটাতে, এখানে একটা হোল, এই যে হোলটা দেখানো আছে, হোলটা থাকে এখানে এই জায়গাটাতে, বোঝা গেল? দিস ইজ দ্য স্ট্রাকচার অফ আ গিটার। এখন আমি যদি গিটারটাকে এই জায়গায় প্লাগ করি তাহলে লেন্থ কী হবে, তার ছোট হয়ে যাবে। যদি গিটারটাকে এই জায়গায় প্লাগ করি তাহলে তার লেন্থ কী হবে, ছোট হয়ে যাবে। তাহলে লেন্থটাকে যদি আমি ছোট করি তাহলে অটোমেটিক্যালি এফ ইকুয়ালস টু 1/2L √T বাই মাস পার ইউনিট লেন্থ। তাহলে এখানে যদি এল যত ছোট হবে আমার ফ্রিকোয়েন্সি কী হবে, তত বাড়বে। তাহলে দেখবি যে যদি তুই GDAE ইউজ করিস তাহলে GDAE, তার মানে কি, GDAE যত নিচের দিকে যাবি তত ফ্রিকোয়েন্সি কী হয়, বাড়তে থাকে। তার মানে ধর তোর যদি একটা স্ট্রিংয়ে জি হলো এই জায়গাটায়, ধর ডি এখানটায়, ধর এ এখানটায়, ই এখানটায়, তার মানে তুই যখন এখানে প্রেস করে দিচ্ছিস তাহলে তোর এফেক্টিভ লেন্থ তখন এইটুকু হয়ে যাচ্ছে। ধর এটা GDAE, তাহলে এটা জি, তাহলে এফেক্টিভ লেন্থ এটুকু, এর ক্ষেত্রে এফেক্টিভ লেন্থ এতটা, ডির ক্ষেত্রে এফেক্টিভ লেন্থ এতটা, জির ক্ষেত্রে এফেক্টিভ লেন্থ এতটা। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? দিস ইজ দ্য প্রিন্সিপাল যার উপরে আমরা গিটারকে ইউজ করি। এখন এটা তো বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে, এটা একটা প্রিন্সিপাল, কিন্তু আমার শুধু যে লেন্থটাকে চেঞ্জ করে হবে এমনটাও নয়, আরও একটা ভাবে আমি কিন্তু ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করতে পারি। চল আর একটা কীভাবে চেঞ্জ করতে পারি একটুখানি দেখে নিই। মনে কর যে এই যে স্ট্রিংটা আছে তুই এটাকে প্লাগ করছিস, তো তুই কি করতে পারিস, এই মাঝখানে প্লাগ করতে পারিস। তুই যদি মাঝখানটায় প্লাগ করিস তাহলে ও তো ভাইব্রেট করবে, তাহলে ওর ম্যাক্সিমাম লেন্থ কোথায় হবে, মাঝখানে হবে। তাহলে ও যদি ভাইব্রেট করে নিশ্চয়ই এইভাবে ভাইব্রেট করবে, তাই না? কি করবে, যদি এখানটায় টেনে দিস তাহলে তো এরকম এরকম করতে থাকবে, তাই তো? এই যে পোর্শনটা, এই পোর্শনটা একটা ওয়েভের হাফ না? এই যে লেন্থের যে ডিভিশনটা হচ্ছে, তাহলে এইটা তো একটা যদি বড় কোনো ওয়েভ লেন্থ হয় তার হাফ তো, আগে সেটা বোঝ। এবার এইরকম দেখ, সেম রাখলি, দুটোর মধ্যে গ্যাপ, শুধু কি করলি, প্লাগটা এইখানটায় করলি না, প্লাগটা এমনভাবে করলি, দেখ আমার এই দুটো এন্ডে তো নোট তৈরি হতে হবে, এটা কখনো হয় সম্ভব না যে এই দুটো এন্ডে এরকম বড় গ্যাপ হলো, এটা কখনো পসিবল না, কারণ এইটা এই দুটো এন্ডে আটকানো আছে, যে দুটো এন্ড আটকানো থাকে এখানে নোট তৈরি হয়। কি তৈরি হয়, নোট, মানে ওই পয়েন্টটা ফিক্স থাকে। অ্যান্টি নোট হলে পয়েন্টটা সরতে পারে, এখানে কি এই তারটা সরতে পারবে, পারবে না, তাহলে এখানে কি তৈরি হবে, নোট। তাহলে এই দুই এন্ডও কি তৈরি হবে, নোট। এবার এটাকে আমি এমনভাবে প্লাগ করলাম যাতে ও ওয়েভটা ঠিক এইরকমভাবে জেনারেটেড হলো, বোঝা গেল? তাহলে এখানে ম্যাক্সিমামটা কোথায়, এই জায়গায় প্লাগ করলে হবে না ম্যাক্সিমামটা, ভালো করে দেখ ম্যাক্সিমামটা কোথায়, এই জায়গায় প্লাগ করতে হবে তো, কারণ এখানে তো ম্যাক্সিমাম। আমি যদি মাঝখানে প্লাগ করি তাহলে মাঝখানে ম্যাক্সিমাম হচ্ছে, আমি যদি এইখানটায় প্লাগ করি তবেই তো এখানে ম্যাক্সিমাম হবে, বা যদি এইখানটায় প্লাগ করি তবে এখানে ম্যাক্সিমাম হবে। তার মানে এই পজিশনটায় প্লাগ করলে ম্যাক্সিমাম হবে। এই পজিশনটা কোন পজিশন, কটা ডিভিশন আছে, 1 2 3 4, তাই না? তাহলে লিখতে পারি এটা 0 0.25 0.5 0.75 1 লেখা যায়। তাহলে আমি যদি 0.25 পজিশনটাতে প্লাগ করি তাহলে তো আমি এইরকম একটা ওয়েভ পেতে পারবো তো? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? তাহলে আমি এইরকম একটা ওয়েভ পেতে পারবো।
তার মানে 0.25 মানে কত? 1/4 পজিশন। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? একদম পরিষ্কার হয়েছে? কোন ডাউট থাকলে বলবি। নেক্সট আমি আবার প্লাগ করতে পারি। কেমন প্লাগ করতে পারি? যে এই রকমের প্লাগ করতে পারি। আমি এখানে আমার সবুজ তারটাকে রেখে দিলাম। এই কেমনভাবে প্লাগ করলাম যাতে আমার ওয়েভটা এইরকম তৈরি হলো। ওকে, তৈরি হলো। তাহলে এখানে ম্যাক্সিমাম পেতে গেলে এই জায়গা বা এই জায়গায় প্লাগ করতে হবে। কিন্তু আমি যদি মিডলে প্লাগ করে দিই, ভুল করে যদি মিডলে প্লাগ করে দিই, তাহলে এই কেসটা হয়ে যাবে। তাহলে এই জায়গায় প্লাগ করা যাবে না, তাহলে এই কোণায় বা এই কোণায় প্লাগ করতে হবে। আচ্ছা, যদি এরকম কোনো একটা কোণায় প্লাগ করতে হয়, তাহলে দেখি কোথায় প্লাগ করতে হবে। ভাগ করলাম ইকুয়াল ডিভিশনে, 1 2 3 4 5 6, তাই না? তার মানে নিশ্চয়ই এইটা হবে 0 1/6 2/6 3/6 4/6 5/6 6/6। তাহলে কত নম্বর পজিশনে প্লাগ করতে হবে? 1/6। তার মানে 1/6 পজিশনে প্লাগ করলে আমি এই ধরনের একটা জিনিস পাবো। আগে দেখো এটাও ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার হয়েছে? ওকে, তার মানে এখান থেকে কি বুঝতে পারছি? যে এইটার যতগুলো আছে, যেমন এখানে হাফ অফ দ্য ওয়েভ আছে, তাই না? এখানে তার ডবল আছে না? ঠিক এরকমই দেখতে যেন দুটো বসানো আছে না? ঠিক এরকমই দেখতে তিনটে বসানো আছে না? তাই এর ফ্রিকোয়েন্সি যদি এফ হয়, তাহলে এর ফ্রিকোয়েন্সি এর ডবল হবে। এর ফ্রিকোয়েন্সি এইটার দেখ তিনটে বসানো আছে মনে হচ্ছে, তাহলে 3 টাইমস হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে আমরা এতগুলো টাইপের ওয়েতে আমরা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি দেখতে পারি। তার মানে আমার এই আজকের পড়ানোর এটাই উদ্দেশ্য, যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বোঝা। এটাও কিন্তু এর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। মানে আমি যদি এটাকে এখানে না টেনে এই জায়গায় টানতাম, তাহলে এ কিন্তু এই ফ্রিকোয়েন্সি দিয়েই ভাইব্রেট করতো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? পুরোপুরি পরিষ্কার? ওকে, চলো।